গ্রামীণ জীবন মানেই খুবই সুন্দর। দল বেঁধে একসঙ্গে বিকেলে মাঠে যাওয়া, মাটির রাস্তায় মাঠে ঘাটে বাচ্চাদের হাসি আনন্দে ঘুরে বেড়ানো, গ্রামের মেয়েরা দল বেঁধে মাঠ থেকে শাক উঠানো। আর এগুলো যে কতটা আনন্দ, যারা গ্রামে বড় হয়েছে তারা অবশ্যই জানেন। বেলা শেষে আবারও একসাথে ঘরে ফেরা, মাটির চুলায় সাধারণ খাবারগুলোই অসাধারণভাবে রান্না করে খাওয়া। আর মাটির চুলায় মাটির পাতিলে যে কোনো রান্নাই অনেক বেশি মজার হয়। সারাদিন পরিশ্রমের পরে এই খাবারগুলোই অনেকটা তৃপ্তি করে খাওয়া যায়। আর এই গ্রামের সাধারণ মানুষগুলো ডাল ভাত খেয়ে অনেকটা খুশি থাকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আজকে বিকেল বেলায় হঠাৎ করে সবাই মিলে বলল চলো মাঠের থেকে ঘুরে আসি। আর মাঠে এখন যেহেতু অনেক অনেক পাটের শাক হয়েছে, এই মাঠে পাটের শাক উঠানোর জন্যই যাচ্ছি মূলত। আর একা যাচ্ছি না, একদম বাড়ির সবাই দল বেঁধে যাচ্ছি। আমার এই গ্রামীণ রাস্তাটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে বিকেল বেলা হেঁটে বেড়াতে। আর বাচ্চারাও কতটা খুশি দেখুন এই রাস্তায় এসে। এরকম পরিবেশে আসলে আসলে যে কাউরই মনটা আনন্দে ভরে উঠবে। সাইকেলে লিবি কি করি তোমাক? রাইসাক সেনা যা পাইজি এ তুমি সেনা পাইজি হাইটি যাও এটা পিছে না বসা দে তোমাকে লিবি উঠো আচ্ছা নাকি পিছনে ওই যে ভাবি আসছে সাইকেল না ধরলে উঠাতে পারিস? চল বেশি এই রাইসা পা ওই দিক ছড়া পা। হাসান রাইসা দুইজনই কান্নাকাটি শুরু করেছে সাইকেলে ওঠার জন্য। আর ওই তো নাফি আমার চাচাতো ভাই, ও সাইকেল নিয়ে আসছিল, ওর সাইকেলে ওঠার জন্যই দুইজনই কান্নাকাটি শুরু করে দিছিল। ও যেহেতু ছোট মানুষ সেই জন্য সাইকেলে দুইজনকে রাখতে পারেনি, নামিয়ে দিছে। পরেই তো সবাই মিলে হেঁটে আমরা মাঠের দিকে চলে আসলাম। বিকেলবেলা মাঠের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, রোদও নাই, আবার বাতাসটাও খুব সুন্দর হয়। আর এসেই তো ভুট্টার ক্ষেত দেখে ভুট্টা উঠানো শুরু করে দিছে। এরকম ভুট্টাগুলো আসলে নিজের হাতে ছিঁড়তে তো ভালোই লাগে, আবার পুড়িয়ে খেতে, তারপরে ভেজে খেতে খুবই ভালো লাগে। আর এরকম ক্ষেতের একদম টাটকা ফ্রেশ কাঁচা ভুট্টা দিয়ে বড়াও তৈরি করা যায়। আর ওই বড়াটা খেতে অনেক বেশি মিষ্টি মিষ্টি, অনেক বেশি ভালো লাগে। আর ওই বড়াটাই তৈরি করার জন্য আমি ভুট্টা নিচ্ছি এখান থেকে। অনেক অনেক ভুট্টার গাছ আবার নিচে পড়েও আছে ভুট্টা সহ। আর এই তো দেখুন ভুট্টার গাছগুলো কত বড় বড় হয়েছে। আর একটা ভুট্টার গাছে কিন্তু একটাই কান ধরে। অনেকে আবার বলতে পারেন কান মানে কি, এই তো এরকম একটা ভুট্টার ছড়ি এরকম ভাবে একটা করে একটা গাছে ধরে থাকে। এই তো আমি দুইটা ভুট্টা উঠিয়ে নিলাম, এদিকে বাচ্চারা সবাই একটা করে ভুট্টা নিয়েছে গাছ থেকে। সবাই যে কি আনন্দ করতেছে সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন। পরে উঠো যাওয়ার সময় আবার। গাছের ঝুলটা হয়ে গেল, এটি গাছের না ভুট্টা কে একটা হলেই হলো ভুট্টা মানে গাছের মতো লাগছে। দেখো পরিষ্কার দরকার নেই বা এই ভাই আগে কেমন বলে দিতে পপ। আমার এটা বেশি ভালো, তোমার এটা একটু এই, কিন্তু তোমার এটা মেলা নরম, খাওয়া মিষ্টি না। আমার দাও এই দেখো আমার দুজনক দুটা দাও। দাও তোমরা সবাই। মাঠে অনেক রকমের ক্ষেত আছে, এর মধ্যে এই তো ধান ক্ষেতটা দেখে আরো বেশি ভালো লাগলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধানের ফলনও খুব বেশি ভালো হয়েছে। ধানগুলো হাত দিয়ে নাড়তেছি, শ শ শব্দ হচ্ছে। আর এই তো ধান ক্ষেত থেকে যে একটা মিষ্টি গন্ধ আসতেছে, সেটা একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মাঠে আসলে মাঠের এই সৌন্দর্যগুলো দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। আর আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু অনেক বেশি শান্তি লাগে, সেই জন্যই এই তো শেয়ার করি এগুলো। এবারেই তো পাট ক্ষেত থেকে পাটের শাক উঠাচ্ছি। সবগুলো গাছ থেকে একটা একটা করে পাতা উঠিয়ে নিচ্ছি যাতে গাছের কোনো ক্ষতি না হয়। আর এই পাট শাকগুলো একদম ফ্রেশ পরিষ্কার, দেখুন একটুও ময়লা নাই। এভাবে একটা একটা করে পাতা উঠিয়ে নিচ্ছি শাকের জন্য। দল বেঁধে তো শাক উঠাচ্ছি, খুবই আনন্দ করতেছি, গল্প করতেছি। বিকেলের এই সময়টা মুহূর্তটা অনেক বেশি ভালো কাটতেছে।
আমরা যখন মাঠে আসি এভাবেই বোনেরা ভাবিরা সবাই মিলে মাঠে আসি, আর এভাবে আসলে কিন্তু অনেক বেশি আনন্দ হয়। মাঠের চারপাশে একদম সবুজে ভরে আছে, তিল ক্ষেত, পাট ক্ষেত, তারপরে ভুট্টা ক্ষেত, আখ ক্ষেত, কোনো কিছুরই অভাব নাই আমাদের মাঠে। আমাদের গ্রামে সব রকম ফসলই উৎপন্ন হয়, আর সেই জন্যই মনে হয় আমরা অনেক বেশি শান্তিতে আছি। সব শাকসবজি একদম টাটকা ফ্রেশ গাছ থেকে উঠিয়ে রান্না করে খেতে পারি। সেটা অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। মাঠের দিকে আসলে কিভাবে যেন খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, আর একদম বেলাটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আবার বাড়ির দিকে যাচ্ছি। বেলাটা মানে সূর্যটা একদম ডুবুডুবু ভাব, এই জন্য চারিদিকটা একটু অন্ধকার দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে। পাট শাক উঠাইছি, ভুট্টা উঠাইছি, এবার এই তো বাড়ির দিকে রওনা দিছি সবাই মিলে। এদিকে মাঠের দিকে রাস্তায় দেখি ঘোড়ার গাড়ি, আর এটা দেখে বাচ্চারা দাঁড়িয়ে থেকে দেখতেছিল। আমাদের এদিকে গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি সবকিছুই দেখা যায়। এই তো রাতের বেলা এসে আবার ভুট্টা পুড়িয়ে খাবে বাচ্চারা, ভুট্টা দেখে তো ওদের আর তর সইছে না। পরে ওই তো একটা ভুট্টা পুড়িয়ে দিছি। এদিকে হাসান বলতেছে না আমি একটা ভুট্টা খাবো না, মানে ওর ভাইয়ার সঙ্গে খাবে না, আলাদা করে খাবে। পরে আরেকটা পুড়িয়ে দিছি। এদিকে তো খাইতেই পারতেছে না হাসান। দেখাই দিচ্ছি এভাবে খাও, এই জায়গায় কামড় দাও, তারপরে এই তো অনেকটা চেষ্টা করে খেতে পারতেছে। আমি ধরে খাবি। হ্যাঁ এর পাইছো আমি একটু কামড় কালি ভরা একটু। এবারে তো পরের দিন সকালবেলা শাকগুলো আর বাছা হয় নাই, শাকগুলো বাছার জন্য পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর ধারে এই জায়গাটা একটু ছাওয়া ছিল, আর যেহেতু অনেক বেশি গরম ভাবতেছিলাম কোথায় বসবো, কোথায় বসলে ভালো লাগবে, বাতাস লাগবে, সেটা ভেবে আসলে পুকুর ধারে বসেছি। এই তো দুইটা ভুট্টা দেখতেছেন কাঁচা, ভুট্টা দুইটা বুটে নিব, আর এই তো পাট শাকগুলো বেছে নিতে হবে। সকালবেলা শাকগুলো এখনো ফ্রেশ আছে, তবে যদি দুপুর হয়ে যায় এগুলো বাছতে দেরি করি তাহলে কিন্তু শুকিয়ে যাবে অনেকটাই। আমার কাছে আবার পাট শাক অনেক বেশি ভালো লাগে খেতে, আর মাঝে মাঝে এই জন্য ক্ষেত থেকে পাট শাক উঠিয়ে আনি। শহরে তো গাছ সুদ্ধা পাট শাক বিক্রি করে, তবে আমাদের গ্রামে পাট শাক বিক্রি হয় না, এরকম মাঠ থেকে আসলে উঠিয়ে এনে খেতে হয়। গ্রামের থেকে শহরে আসলে অনেক কিছু বেশি পাওয়া যায়, কিন্তু গ্রামের যে একটা টাটকা ফ্রেশ স্বাদ শাকসবজির সেটা শহরে পাওয়া যায় না। আল্লাহর কি নিয়ামত দেখুন, কি সুন্দর করে ভুট্টাটা একদম পুরো ছড়ি জুড়ে গেঁথে আছে, কি সুন্দর সারিবদ্ধ, এটা দেখতেও ভীষণ ভালো লাগে। আমার এই আজকের ভিডিওটা কিন্তু ঈদেরও আগের, তবে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। তখন আবহাওয়াটা অনেক বেশি গরম ছিল, বৃষ্টি ছিল না চারিদিকে, আর এই তো পুকুরের পানিটাও অনেক বেশি শুকিয়ে আছে। তবে এখনকার যে আবহাওয়াটা, এখন একদম চারিদিকে মেঘাচ্ছন্ন, আর সব সময় বৃষ্টি পড়তেছে। আমাদের বাড়ির আশেপাশে আম গাছের অভাব নাই, বলতে পারেন গাছে গাছে আম ধরে আছে। আমরা হচ্ছি নাটোরের মানুষ, মানে রাজশাহী বিভাগের মানুষ। আমাদের এলাকাটা হচ্ছে আমের জন্যই বিখ্যাত। যারা একদম ফ্রেশ টাটকা গাছ পাকা আম নিতে চাচ্ছেন, রসালো মিষ্টি, তারা কিন্তু অর্ডার করতে পারেন আমের জন্য। অনেকেই ফোন দিয়ে বলতেছিলেন যে আপু রূপালি আমটা এখন পাওয়া যাবে কিনা, তবে কিছুদিন আগে ফোন করেছিলেন, তাদেরকে বলতেছি এখন কিন্তু রূপালি আমও দেওয়া যাবে, যেহেতু রূপালি আমটাও পাকা শুরু করেছে। এই তো আমার রাজহাঁস দুইটা আমাদের কাছে দাঁড়িয়ে আছে, আর আমরা দল বেঁধে আবারও শাক বাছতেছি। পাট শাকের মানে পাতার যে শির থাকে মাঝখানে সেটা ফেলে দিছি, দিয়ে শাকগুলো বেছে নিছি। শাক বাছা তো হয়েছে, এখন দুপুরে রান্না বান্না করতে হবে, এই জন্য রান্নার জন্য একদম সব কিছু গুছিয়ে নিয়ে চুলার পাড়ে চলে এসেছি। আজকে একদমই সাধারণ রান্না বান্না করব, তবে এই খাবারগুলোই অনেকটা তৃপ্তি করে খাওয়া যায়। আর আমি কিন্তু আমার সব ঘরোয়া মশলাগুলো দিয়ে রান্না করি। এই ঘরোয়া মশলাগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আমার কাছে পেয়ে যাবেন একদম অথেন্টিক হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। সবজি ও মাছের জন্য মশলা, আর আরেকটি আছে স্পেশাল মশলা, সেটা হচ্ছে মেজবানি মাংসের মশলা, যে মশলাটা দিয়ে আপনি সকল ধরনের মাংস রান্না করতে পারবেন। এছাড়াও পেয়ে যাবেন অলৌকিক সজনে পাতার গুঁড়া, হচ্ছে মোরিঙ্গা পাউডার নামে পরিচিত। আর এই সব ধরনের পণ্য একদম অথেন্টিক আর নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। একদম খাঁটি সরিষার তেলটাও আমার কাছেই পেয়ে যাবেন।
আর প্রতিটি পণ্যই কতটা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে সেটা আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আমি নিজে হাতে তৈরি করতেছি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, আমের আচার, আমসত্ত্ব, তিলের নাড়ু, নারকেলের নাড়ু আর হচ্ছে অলৌকিক সজনে পাতার গুঁড়া বা মোরিঙ্গা পাউডার, সেটাও পেয়ে যাবেন একদম আমার কাছে। আমার গ্রামীণ অথেন্টিক ঘরোয়া পদ্ধতিতে প্রতিটা পণ্যই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আপনার সাধারণ রান্নাগুলোই যদি আপনার প্রিয় মানুষের কাছে অসাধারণ করে তুলতে চান তাহলে অবশ্যই অর্ডার করে নিতে পারেন আমার ঘরোয়া মশলাগুলো। আর এই তো রান্না করার জন্য শাকগুলো ধুয়ে নিছি, আর এদিকে মাটির পাতিলের চুলায় কিন্তু চালটা ধুয়ে ভাতটা উঠিয়ে দিছি। আর এখানে পেঁয়াজ মরিচ যা যা লাগবে সব কিছুই কেটে একদমই রেডি। আর এই তো শাক ভাজি করব, তার সঙ্গে মাসকলাইয়ের ডাল রান্না করব। এখানে মাসকলাইয়ের ডালও নিছি। আর এই তো যে ক্ষেত থেকে ভুট্টা উঠিয়ে আনিছিলাম, এই ভুট্টাগুলো আমি ভিজিয়ে রেখেছি বুটে। আর এখানে আবার কিছু মসুর ডালও ভিজিয়েছি, তার সঙ্গে এক মুঠের মতো পোলাওর যে চালটা সেটাও ভিজিয়ে রাখছি। ওগুলা বেটে বড়া তৈরি করব, তার আগেই তো চুলার জালটা ধরিয়ে দিই, এদিকে ভাতটা হতে থাকবে আর ওদিকে আমি বাটাবাটির কাজগুলো করতে পারবো। বাইরের এক চুলাতেই আমি একে একে সব রকম রান্নাবান্না শেষ করব। আর এই তো একে একে কীভাবে রান্নাগুলো করি আর কিভাবে কোন রান্নাটা করি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। আজকের ভিডিওটি একটু বড়, তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমার এই গ্রামীণ সাধারণ রান্নাবান্না কাজ কাম সব কিছুই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে সেই জন্যই মূলত আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি আমি হয়তো বা স্পেশাল রান্নাবান্না বা নতুন নতুন রান্নাবান্না করতে পারি না, কিন্তু আমি যে গ্রামীণ রান্নাবান্নাগুলো বা আমরা যেভাবে রান্না করে খাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি। আর এই তো পাটায় আমি ভুট্টাগুলো বেটে নেব, আর ভুট্টাগুলো ভালো করে ভিজে নাই, একটু শক্ত আছে, সেই জন্য সময় লাগবে বাটতে। পাটায় বাটতে একটু কষ্ট হলেও স্বাদ যেহেতু একটু বেশি, সেজন্য কষ্ট হলেও তারপরেও পাটায় বাটি। ওদিকে পাটায় বাটতেছিলাম, আর এদিকে আমার এই তো ভাতের পাতিলটাই দেখুন বলক উঠে গেছে, ফ্যানটা পড়ে যাচ্ছিল তাই ঢাকনাটা উঠিয়ে দিলাম। অবশেষে ভুট্টাগুলো বাটতে পারছি, সেটা আবার অনেকটা কষ্টর পরেই। আর দেখুন কত সুন্দর করে ভুট্টাগুলো বেটে নিছি। আর এই ভুট্টাগুলো বাটার পরে কি সুন্দর লাগতেছে দেখতে। ভুট্টার আটা তৈরি করা হয়, ছাতু তৈরি করা হয়, আর ভুট্টার রুটি খেতেও কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। ভুট্টাগুলো তো বাটা হলো, এখন এদিকে মসুর ডাল আছে, পোলাওর চাল আছে, সেগুলোও বেটে নিতে হবে। কি বানাচ্ছি খরা খরা, এই দেখো ভুট্টার বড়া বানাবো, এই দেখো ভুট্টা পিসি বুঝছো। খালা খালা হালে কি আছে খালা খাই পানি পিসি আর এইগুলো বাটার পরে এই তো এখানে আমি এক টুকরো আদা আর হচ্ছে একটা রসুন আর 1 চামচের মতো জিরা এই তো বেটে নিচ্ছি। মাসকালের ডালটা রান্না করব, তার আগে এই তো ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজলেই কিন্তু ডাল থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে।
পাট শাকগুলো একদমই কচি, তারপরও একদম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু পানি দিলাম। চুলা এদিকে শাকটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি এই তো বড়াটা তৈরি করার জন্য সব কিছু দিয়ে মেখে নেব। দেখি ধনে গুঁড়া এই তো এখন ভালো করে হাত দিয়ে সবকিছুই মেখে নেব। আর এরকম যে কোনো বড়াই কিন্তু বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করে। আর এরকম বড়া তৈরি করলে চুলার উপরে ভাজতে ভাজতে অনেকগুলো খাওয়া হয়ে যায়। আর আমার কাছে ভাত দিয়ে খাওয়ার চেয়ে এরকম ভাজা মচমচা খালি খেতেই ভালো লাগে। এই ফাঁকে চুলার উপরে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিছি, দিয়েই তো শাকটাকে সিদ্ধ করে নিলাম। এখন শুধু শাকটা বাগার দিব। পাট শাকটা ভাজি করলে পেঁয়াজ দিয়েই ভাজি করা লাগে, রসুন দিলে কিন্তু ভালো লাগে না খেতে। এই তো তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে তারপরে শাকগুলো ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। শাক ভাজি তো হলো, এখন কড়াই থেকে বাটিতে একদম উঠিয়ে নিচ্ছি। এখনো ডালটা রান্না করতে হবে। এবারে তো কড়াইয়ে তেল দিচ্ছি আগে বড়াগুলো ভাজার জন্য। বড়াগুলো ভাজতে ভাজতে বাচ্চাদেরকে গরম গরম দিতে পারবো, কারণ বাচ্চাদেরও খিদা লাগছে, বড়াগুলো খেয়ে পানি খেতে পারবে ওরা। আর এত বেশি রোদ গরমে রান্না করতেও অনেকটা কষ্ট হচ্ছে। আসলে গরমের কথা বলে আর লাভ নাই, গরমের দিন তো গরম হবেই, তারপরেও আমাদের কাজ কাম তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। গরম তেলের মধ্যে উল্টে পাল্টে এই তো বড়াগুলো ভেজে নিচ্ছি। গরম গরম বড়াগুলো তৈরি করতেছি আর ঘরে পাঠিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু ঘরে আছে, ওরা ঘরে বসে থেকে খাচ্ছে, আর এদিকে আমি বড়াগুলো ভেজে নিলাম। আর এই তো মাসকালের ডালটা গুঁড়ো করে নিচ্ছি, এটা দিয়ে ঝোল রান্না করব। ভুট্টার বড়াগুলো খেতে আসলে ভালোই লাগতেছিল, ওরা ঘরে বসে খাচ্ছে আর বারে বারে নিয়ে যাচ্ছিল। এই তো গুঁড়োগুলো আমি পানির মধ্যে একবারে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ চেরা আর কিছু রসুন। আসলে মাসকালাই ডালে রসুন কিন্তু না দিলেও হয়, তারপরও আমি দিলাম, কারণ মাসকালাই ডালের আলাদা একটা যে ঘ্রাণ, সেটাই অনেক বেশি ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সব কিছু ভালো করে মেশানোর জন্যই হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ভাজতে ভাজতেই বড়াগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, আর এই তো কয়েকটাই আছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়াগুলোর কালারটা দেখুন কতটা মচমচা, আর খেতে অনেকটা মজার হয়েছে। আর এই তো ডালটা চুলার উপরে হচ্ছে, চুলাটাও খুব ভালো জ্বলতেছে।
আর ডালটা বলক উঠলে আমি আবার বাগার দিব। আমার ক্যামেরাম্যান বড়াগুলো খাচ্ছে আর ভিডিও করে দিচ্ছে, এই জন্যই মচমচা শব্দ হচ্ছে, সেটা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। অবশেষে রান্না বান্না শেষ করেছি, আর এই তো এখন ভাতের পাতিল থেকে গামলায় ভাতগুলোও বেড়ে নিচ্ছি। আর এই তো মাটির পাতিলের ভাতগুলো কতটা ঝরঝরা আর খেতেও অনেক বেশি মজার লাগে। যে কোনো তরকারি দিয়েই এরকম মাটির পাতিলের ভাত হলে আসলে অনেকটা তৃপ্তি করে খাওয়া যায়। আজকের যে রান্নাগুলো প্রতিটি রান্নাই আমার কাছে দুর্দান্ত লাগবে খেতে, কারণ এই খাবারগুলো অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর এই তো কতটা মজা করে রান্না করলাম সেটা তো অবশ্যই দেখেছেন। সব পেরে সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি, এখন শুধু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আর আমার এই রান্না করা খাবারগুলো যার যার খেতে ইচ্ছে করতেছে তারাও কিন্তু চলে আসতে পারেন। আপনাদের জন্য সব পেরে একদম রেডি করে রেখেছি, এসে একদম বসে খেতে শুরু করে দিবেন। যে কোনো শাক ভাজার সঙ্গে শুকনা মরিচ এটা হলে তো আর কোনো কথাই থাকে না। ডালের সঙ্গে লেবু, শসা, তারপর হচ্ছে বড়া, আর এই তো হচ্ছে পাট শাক ভাজা। আর কিছু বলবো না, কতটা মজার এই খাবারটা, এখন শুধু চুপচাপ করে খাবো। তার আগে বলি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই গ্রামীণ রান্না বান্না, গ্রামীণ প্রকৃতি সব কিছু দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। আর যারা তো করেছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।